ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 10 এর এবিডে টেস্ট পেপার এর পেজ 112 এটা করে দেখাবো, এই শর্ট কোশ্চেনগুলো। এর আগের ভিডিওতে তোমাদেরকে 32 এবং 82 এই দুটো পেজে শর্ট কোশ্চেন করানো আছে, যেগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আজকে তোমাদেরকে পেজ নাম্বার 112 করে দেখাবো। তাহলে দেখো, পেজ নাম্বার 112তে কী কী কোশ্চেন আছে, নির্ভুলভাবে সমাধান করা আছে। কোশ্চেনগুলোকে ভালো করে দেখবে এবং কিভাবে সলিউশন করছি ম্যাথ প্রবলেমগুলো সেগুলো শিখে নেবে। প্রথমে দেখো, কোশ্চেন আছে পৃথিবীর গড় উষ্ণতা কত। এটা উত্তর হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা কত, এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশান সি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ফার্স্ট উত্তর হয়ে গেল। এবার সেকেন্ডে দেখো 1.2তে কী আছে। 1.2তে বলা আছে যে এন অ্যাভোগাড্রোর সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত। দেখো 16 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে বলছে, তাহলে এন অ্যাভোগাড্রোর সংখ্যা হলে দেখে নাও, অ্যাভোগাড্রোর সংখ্যা এন অফ এ দিয়ে ডিনোট করা হয়, তাহলে সেটা মান হয় 6.022 × 10⁻23। এখন অক্সিজেন এর আণবিক ভর কত হয়, 2 × 16, দ্যাট ইজ কল 32 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে লিখব যে 32 গ্রাম অক্সিজেন এর অণুর সংখ্যা কত থাকে, অণুর সংখ্যা হচ্ছে এন, তাহলে 1 গ্রামে কত হবে অণু, n/32। আর এখানে কত চেয়েছে 16 গ্রাম, তাহলে 16 গ্রামে n × 16 × 32 অর্থাৎ n/2, তাহলে অ্যান্সার কোনটা হবে n/2। তাহলে উত্তর কোনটা হয়ে গেল n/2টা অ্যান্সার। n/2 অপশান কোনখানে রয়েছে, অপশান সিতে রয়েছে, তাহলে উত্তর হবে অপশান সি। 1.3 কোশ্চেন দেখো, 1.3তে কি বলেছে, 10 গ্রাম CaCO3কে HCl এর সাথে বিক্রিয়া ঘটালে CO2 এর পরিমাণ কত হবে। তাহলে দেখো একটু রিয়েকশনটা লিখে দিই, এটা হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টারের ঘটনা। CaCO3 এর সাথে যদি HCl এ বিক্রিয়া করা হয়, তাহলে বিক্রিয়াটা দেখো CaCl2 হয় প্লাস CO2 হয় প্লাস H2O হয়। ব্যালেন্স করার জন্য দেখো এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে দুটো, অর্থাৎ এখানে 2 বসে যাবে। ক্লোরিন দুটো হয়ে গেল, এখানে ক্লোরিন দুটো হয়ে গেছে। ক্যালসিয়াম একটা, কার্বন একটা। অক্সিজেন 3টে আছে, এখানে দুটো আর এখানে একটা, 3টে, ব্যালেন্স হয়ে গেছে। CaCO3 ক্ষেত্রে ভ্যালু কত হয়, ক্যালসিয়ামে 40 হয়, কার্বনের 12 হয়, অক্সিজেনে 16 3 48, 3টে আছে, তাহলে এখানে যোগ করলে কত হবে 100 গ্রাম। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত হচ্ছে, এখানে 12 আর 16 দুগুণে 32 অর্থাৎ 44 গ্রাম, কারণ অক্সিজেন 16 করে হয়, তাহলে 2 × 16। তাহলে দেখো লিখলাম কি 100 গ্রাম CaCO3 থেকে কত পাওয়া যাচ্ছে, এটা আমি শর্টে লিখছি, কত না 44 গ্রাম CO2 পাওয়া যাচ্ছে। তাহলে 1 গ্রামে কত হবে 44/100। আর কি বলেছে 10 গ্রাম, তাহলে 44 × 10/100, তাহলে কেটে গেলে কত হবে 4.4 গ্রাম CO2। তাহলে উত্তর কোনটা হচ্ছে 4.4, অর্থাৎ অপশন এ। এখানে অপশন এটা এর উত্তর। ঠিক আছে, তাহলে অপশন এটা হয়ে গেল উত্তর। 1.3 পর 1.4 দেখো, 1.4 বলছে গ্যাসের আয়তনের গুণাঙ্কের মান কত হবে, এটা হচ্ছে 1/273, অর্থাৎ সি এটা উত্তর হবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 1.5-এ দেখো কি দেওয়া আছে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে, জলের মধ্যে বায়ুর বুদবুদ উত্তর লেন্সের মতো আচরণ করে, অর্থাৎ এটা হবে অভিসারী লেন্স, কারণ উত্তর লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি। ঠিক আছে, আর এই জন্যে দেখবে বড় দেখায়, আকারে কি দেখায়, বড় দেখায়, জলের বায়ু বুদবুদ আকারে বড় দেখায়। পরের কোশ্চেন বলা আছে, কোনো আলোক রশ্মি কোনো সমতল দর্পণে সাথে 30 ডিগ্রি কোণে আপতিত আছে, সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত আছে, এক্ষেত্রে প্রতিফলনের পর চ্যুতি কোণের মান কত হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি, ব্যাপারটা বুঝবে কি বলতে চাইছি। ধরো এইটা তোমার দর্পণ, এই দর্পণে এই দিকটা আমাদের কি করা আছে, এই দিকটাতে প্রলেপ দেওয়া আছে, তাহলে দর্পণের মধ্যে তির্যকভাবে আলোক রশ্মি এলে তির্যকভাবে নির্গত হবে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এইটা হচ্ছে কি অবিলম্ব। আর এইটি কি না, এইটি হচ্ছে আপাতন কোণ, আর এইটা হচ্ছে প্রতিফলন কোণ। এখন এই কোশ্চেনে বলেছে যে দর্পণের সাথে 30 ডিগ্রি, মানে কোনটা, এটা হচ্ছে দর্পণ, তাহলে দর্পণের রেসপেক্টে এটা 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে এইটা যদি অবিলম্ব হয়, টোটাল কোণটা কত হয় 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 30 হয়, তাহলে আপাতন কোণটা কত হবে 60 ডিগ্রি। আপাতন কোণ যখনই 60 ডিগ্রি হবে, প্রতিফলন কোণও 60 ডিগ্রি হবে। আলোক রশ্মি যদি আমাদের দর্পণ না থাকতো, তাহলে সোজা এইভাবে বেরিয়ে যেত।
তাহলে আলোক রশ্মি যে পথে যেত আর যে পথে গেল এর মধ্যবর্তী যে কোণটি এটি বলে চ্যুতিকোণ। তাহলে এই চ্যুতিকোণ যখন বার করবো ডেল্টা সমান কি লিখবো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল আই কোণ প্লাস অ্যাঙ্গেল আর কোণ। তাহলে অ্যাঙ্গেল আই কোণ আর অ্যাঙ্গেল আর কোণ হলে 180 মাইনাস অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর এর মান কত হলো 60 প্লাস 60 অর্থাৎ কত 120। তাহলে 180 মাইনাস 120 যদি করি উত্তর কত আসবে 60 ডিগ্রি। তাহলে এটি উত্তর হবে 60 ডিগ্রি অর্থাৎ অপশন ডি উত্তর। দেখে নাও কীভাবে করলাম। তাহলে এটা হচ্ছে অপশন ডি। এরপরে তোমাদের পরের কোশ্চেন হচ্ছে 1.6। 1.6 হচ্ছে কোনো আলোক রশ্মি, এটা তো 1.5-এ বলা হলো জলের, এটা 1.6 এটাই ছিল। এরপর আছে 1.7। 1.7 হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে ডাব্লু পরিমাণ কার্য করলে বিভব কত হবে। তাহলে আমাদের সূত্র জানি ডাব্লু সমান কিউবি। দেখে নাও এটা রয়েছে কিনা। দেখো এটা নয় বিভবও বলেছে, তাহলে ভি সমান কত হবে ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু বাই কিউ কোনটাতে আসছে দেখে নাও, ডাব্লু বাই কিউ অপশন বিতে আছে। তাহলে উত্তর হবে কি অপশন বি। তাহলে এই ফর্মেটটি তোমাকে মনে রাখতে হবে, ডাব্লু সমান কিউবি, তাহলে বি সমান ডাব্লু বাই কিউ। 1.7-এর পর 1.8 দেখো। 1.8 কি আছে? 1.8-এ বলা আছে যে কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ স্মল আর আর বহিঃবর্তনী রোধ ক্যাপিটাল আর আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোষটির তড়িৎচালক বলের মান কত হবে। দেখো এটার একটা সার্কিট হয়, এই সার্কিটে একবার দেখে রাখবো যে আমি যদি এখানে কোষের এটা বহিঃবর্তনী রোধ ধরি আর এর সাথে একটা তড়িৎচালক বল দিয়ে এখানে একটা অভ্যন্তরীণ রোধ লাগানো আছে, এটি স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল ই আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, আই কারে প্রবাহিত হচ্ছে। অভ্যন্তরীণ রোধ কী করে? অভ্যন্তরীণ রোধ তড়িৎচালক বলের প্রবাহটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের কাজ। দেখো এইখান থেকে আমরা ই সমান কি লিখতে পারি আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কারণ দুজন কিসে আছে শ্রেণীতে আছে, মনে হবে যে উপর নিচে আছে কিন্তু না সেটা নয়, ব্যাটারির সাথে একবারই কানেক্টেড আছে। তাহলে ই সমান হবে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, কারণ ভি সমান আই আর এর ইকুয়েশন ধরে এটা কাজ করছি। তাহলে উত্তর হবে আই ইন্টু ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ অপশন সিটা এখানে উত্তর। আর এইখান থেকে নষ্ট ভোল্টের ধারণা পাওয়া যায়, যেটা নষ্ট ভোল্টের ইকুয়েশন হয় আই ইন্টু স্মল আর। ওকে, তাহলে এটা হচ্ছে অপশন সি। 1.8-এ অপশন সি হলো। 1.9 এরপর দেখি 1.9 কী করা আছে। দেখো 1.9-এ বলা আছে কোশ্চেন 1 এএমইউ এর তুল্য শক্তির মান কত বা সমতুল্য শক্তির মান কত। 1 এএমইউ, এম এর পুরো নাম হচ্ছে একটু লিখে রাখি যে অ্যাটমিক মাস ইউনিট, আর 1 এম এর মান হয় 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, অনেক সময় 932ও ধরা হয়। এমইভি কথা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। 931 মেগা ইলেকট্রন ভোল্ট অপশন যদি থাকে সেটাও হবে, 932 যদি থাকে তাও হবে। তাহলে 932 আছে না 931 আছে, দেখো 932 আছে, তাহলে অপশন বিটা এখানে উত্তর, অপশন বি 1.9। 1.9-এর পর 1.10 কোনটি পর্যায়গত ধর্ম নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার অপশন এটা অর্থাৎ তেজস্ক্রিয়তা উত্তর হবে, তেজস্ক্রিয়তা। 1.10 পর 1.11। 1.11 আছে ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ পোলার সলভেন্ট, এর উদাহরণ কী হবে, এটা হচ্ছে অপশন বি অর্থাৎ অ্যাসিটোন উত্তর হবে। অ্যাসিটোন যার সংকেত হয় CH3COCH3, হচ্ছে অ্যাসিটোন। এ হচ্ছে কি ধ্রুবীয় দ্রাবকের মধ্যে পড়ে অর্থাৎ পোলার সলভেন্ট। এরপর 1.12তে বলা আছে যে তোমাদের গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়, গোল্ড প্লেটিং। তাহলে গোল্ড প্লেটিংয়ে অ্যানোডের জন্য কী ব্যবহার করা হয় সোনা, আর সোনার সংকেত কী হয় AU। মনে রাখার সুবিধা গোল্ড প্লেটিং নামে গোল্ড বলেছে তাহলে তো ব্যবহার করতে হবে অ্যানোডে কি সোনাকে। আচ্ছা, তারপরে 1.13 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়, অপশন ডি পোড়াচুন ইউজ করা হয়, CaO পোড়াচুন ইউজ করা হয়। 1.14 কি উত্তর আছে, 1.14-এ হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক হয়, রেড হেমাটাইট, হেমাটাইট এগুলো সবই হয় আমাদের লোহার, অর্থাৎ অপশন বি লোহা, প্যাকেটে Fe। তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম কি, 1.15 যে এস্টার হয়, এটা পরীক্ষাতে আছে এস্টারফিকেশন কি, এই যে এস্টারটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট অর্থাৎ সি ইথাইল অ্যাসিটেট।
ইথাইল অ্যাসিটেটকে আমাদের সংকেত লেখা হয় CH3COO C2H5। তাহলে মনে রাখবি CH3COO C2H5, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের সংকেত। আর এই বিক্রিয়াটাকে এস্টারফিকেশন বিক্রিয়া বলা হয়। এটা আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারে আছে। এরপরে দেখো বিভাগ খ। বিভাগ খতে প্রথম কোশ্চেন কি আছে, 2.1 সৌর ধ্রুবকের মান কত? খুব অদ্ভুত কোশ্চেন, সৌর ধ্রুবক। এই কোশ্চেনে এর উত্তর হয় সাধারণত 1.337 কিলোওয়াট পার মিটার স্কোয়ার, যেটা অনেক বইয়ে বা অনেক মাস্টারমশাইও করে দিতে পারে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। দেখো যদি এইটা করো এটা অ্যাকুরেট ভ্যালু, আর এটা করো এটাও হয়, মানে এটাকে 1.4 হিসাবে নেয়ার রিপ্লেস করে নেওয়া হয়। এটা যে সৌর ধ্রুবকের এককের মান হয়। একে অনেক সময় কে দিয়ে ডিনোট করা হয়। অথবাতে কি কোশ্চেন আছে দেখে নাও। অথবাতে আছে, অথবা নয় 2.2 আছে। 2.2তে আছে যে ফায়ার আইস কাকে বলে। ফায়ার আইস যদি বলো তখন বলবে যে আমাদের কয়লা খনি থেকে প্রাপ্ত যে মিথেন হাইড্রেট সেটাকে ফায়ার আইস বলা হয়। অর্থাৎ আমাদের যে মিথেন হাইড্রেটকে কয়লা খনি থেকে প্রাপ্ত হয় হাইড্রেট, একে আমাদের ফায়ার আইস বলা হয়। একে ফায়ার আইস, এ কয়লা খনি থেকে প্রাপ্ত হয়। এর সংকেতটা মনে রাখবে 4CH4.23H2O, 4CH4.23H2। মিথেন হাইড্রেটের পর অথবাতে আছে সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে অথবাতে আছে 2.2 এর অথবাতে সমস্ত শক্তি শেষ পর্যন্ত মনে রাখবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কি শক্তিতে? তাপ শক্তি, হিট এনার্জি। এটা আমাদের থার্মোডিনামিক্সের সূত্র থেকে পাওয়া যায়, অর্থাৎ প্রথম সূত্র থেকে, হিট এনার্জি। এরপর 2.2 এর পর 2.3 কোশ্চেন। 2.3 কোশ্চেন কি বলা আছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ হচ্ছে P0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PT, আর PT আর P0 মধ্যে সম্পর্ক কি? দেখো চার্লসের সূত্রের মতো আর একটা সূত্র হয়, সেই সূত্রটা হচ্ছে রেনোর সূত্র, রেনোর সূত্র। আর সেই রেনোর সূত্রতে বলা হয় যে PT সমান P0 × 1 প্লাস ছোটো হাতে T/273। এটা চার্লসের সূত্রের মতো, মানে এখানে চাপটা তার উষ্ণতার সাথে কি হয়, সমানুপাতিক হয়, P প্রপোর্শনাল স্মল টি হয়। আর যদি কেলভিনের হিসাবে বলো তাহলে P প্রপোর্শনাল ক্যাপিটাল টিও বলতে পারো। এখানে যেমন V প্রপোর্শনাল ক্যাপিটাল টি ছিল, তাহলে PT সমান P0 × 1 প্লাস T/273, এইটি হচ্ছে তার উত্তর। এরপর 2.3 পর দেখো 2.4 আছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে। তাহলে 2.4-এ বাষ্প ঘনত্ব কত আছে, বাষ্প ঘনত্ব মান দেখো 20 আছে। বাষ্প ঘনত্বকে মনে রাখবে D দিয়ে ডিনোট করা হয়। তাহলে আণবিক ভর M সমান কত, 2D। তাহলে কত হয়ে যাবে, 2 × 20 অর্থাৎ 40 গ্রাম। এখন বলেছে যে 80 গ্রামে গ্যাসের মোল সংখ্যা কত হবে। তাহলে 40 গ্রামে মোল সংখ্যা কত হয়, 40 গ্রামে মোল সংখ্যা হয় 1। তাহলে একে কত হবে, একে 40, আর 80-তে কত হবে, 80/40 মানে 2, তার মোল সংখ্যা 2 হবে। তাহলে 2 অ্যান্সার। তার মোল সংখ্যা কত হবে, 2 গ্রাম, মানে 2 গ্রাম বলবো না, 2 বলবো। পরে দেখো 2.5-এ নিচের বিবৃতি সত্য না মিথ্যা। আয়তন প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, ভুল, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হয় তরলের নিজস্ব ধর্ম। তাহলে 2.5-এর অথবা 2.4 হলো, 2.4-এর পর আমরা 2.5-এ হচ্ছে মিথ্যা। 2.5-এর অথবা দেওয়া আছে, দেখো একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়। তাহলে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়, এটা হতে পারে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ক্লাস 9-এ তোমরা পড়েছো। জলের ব্যতিক্রান্ত প্রসারণে দেখা যায় যে উষ্ণতার সাথে যদি আয়তনের গ্রাফ করা হয়, এখানে আয়তন আর এদিকে উষ্ণতা, তাহলে দেখা যায় যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যদি 0 ডিগ্রি ধরি আর এটা যদি 4 ডিগ্রি ধরি, আর তারপরে এদিকে 5-6 করে ধরো 10 ডিগ্রি ধরলাম, তো দেখা যায় 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন একদম সর্বনিম্ন হয়ে যায়, 4 একদম ঠেকে যায়। তারপর 4 ডিগ্রি পর কিন্তু আয়তন আবার উঠতে থাকে।
তাহলে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে আয়তনে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন যে সর্বনিম্ন হয় সেটাকে এখানে বলেছে যে উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন কি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে, এবং কোন উষ্ণতাতে সেটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই জন্য এটা জলে ব্যতিক্রান্ত প্রসারণ উত্তর হবে। 2.5 এর পর 2.6 দেখো, মিউ সমান সাইন আই বাই সাইন আর সম্পর্কে কোন শর্তে প্রযোজ্য হয়? সাইন আই বাই সাইন আর অর্থাৎ স্নেলের সূত্র 2.6। তাহলে মিউ সমান সাইন আই বাই সাইন আর হয় যদি কোনো একটা আলোক রশ্মি একটা কাঁচের ফলকের মধ্যে লম্বভাবে আপতিত হয়, তার লম্বভাবে নির্গত হবে, অর্থাৎ আপাতন কোণ আইটাও 0 এখানে আর আরটাও 0 ডিগ্রি। তাহলে যখন লম্ব আপাতন হবে সেক্ষেত্রে তোমার এটা প্রযোজ্য হবে, লম্ব আপাতন, অর্থাৎ এক্ষেত্রে আই কোণটাও 0 ডিগ্রি হবে আর আর কোণটাও 0 ডিগ্রি হবে। লম্ব আপাতনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এরপরে কোশ্চেন দেখো, এটা হচ্ছে আমাদের 2.6 হলো 2.7। 2.7 কি বলেছে দেখো, উত্তর লেন্সে ফোকাসে থাকা একটি বস্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যদি ফোকাসে তৈরি হয়, অর্থাৎ যদি উত্তর লেন্সে যদি আমাদের ফোকাসে, ধরো এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে প্রথম ফোকাস, এটা হচ্ছে দ্বিতীয় ফোকাস, আর এখানে এফ ড্যাশ আর এখানে 2F ড্যাশ, যদি ফোকাসে থাকে তাহলে মনে রাখবে যে আলোক রশ্মি যখন যাবে না তখন সে অসীমে গঠিত হবে। কোথায় গঠিত হবে? অসীমে। তাহলে এরা মিলিত হবে না, অর্থাৎ এদেরকে আমরা ধরে নেব কোথায় মিলিত হতে পারে? অসীমে। ওই জন্য ফোকাসে থাকলে অসীমে হয় আর অসীমে থাকলে ফোকাসে গঠিত হয়। তাহলে এখানে কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে, অসীমে প্রতিবিম্ব গঠিত হবে। 2.7। 2.8 বলা আছে, আচ্ছা এটা হলো তোমার উত্তর হচ্ছে 2.7। 2.8 ক্যাপিটাল আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটি রোধ কত? তাহলে অর্ধেক দৈর্ঘ্যের, তাহলে দেখো প্রাথমিক রোধ হচ্ছে কত? আর আর অন্তিম রোধ ধরে নিলাম কত না আর ড্যাশ। এবার প্রাথমিক দৈর্ঘ্য কত না ধরলাম এল, আর অন্তিম দৈর্ঘ্য কত না অন্তিম দৈর্ঘ্য এল ড্যাশ সমান প্রাথমিক দৈর্ঘ্যের কত? অর্ধেক বলেছে, তাহলে L/2। এরপর প্রাথমিক ক্ষেত্রফল, এই জায়গাটা দেখো উল্লেখ নাই, কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে যে এ যদি ধরি তাহলে অন্তিম ক্ষেত্রফল এ ড্যাশ হবে, এর যেহেতু বলেছে কি দৈর্ঘ্য কি বলেছে আর করলে দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, দৈর্ঘ্য যখন অর্ধেক হয়ে যাবে ক্ষেত্রফল তখন দুগুণ হয়ে যাবে, এটা মনে রাখবে। কারণ বোধ কেসে আয়তনটা কি হবে? সমান হয়, আয়তনটা সমান হয়। তাহলে প্রাথমিকের ক্ষেত্রে ওহমের সূত্র যদি আমরা পড়ি, অর্থাৎ আমাদের রোধের ইকুয়েশনটা আর সমান কি হয়? রো ইন্টু এল বাই এ। আর এখন আর ড্যাশ সমান কত হবে না রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে রো ইন্টু এল ড্যাশের জায়গায় কী লিখবো? L/2, আর এ ড্যাশের জায়গায় কী লিখবো? 2a। তাহলে এইখান থেকে লিখতে পারলে আমরা যদি অনুপাত করি অর্থাৎ তুলনা করি আর ড্যাশ বাই আর, তাহলে আর ড্যাশের জায়গায় আমি রো ইন্টু L/2 বাই 2a, আর এখানে হচ্ছে রো ইন্টু এল বাই এ। রো কেটে গেল, উপরটায় হলো যে এখানে নিচে L/4a আর এইখানটাতে হলো L/a। আচ্ছা দেখো তাহলে L ইন্টু এ বাই 4a ইন্টু এল, কাটাকাটি করছি লব হরের গুণ, তাহলে এ কেটে গেল 1/4 কি সমান আর ড্যাশ বাই আর। তাহলে আর ড্যাশ কত হয়ে গেল? R/4। দেখো ইকুয়েশনটা ভালো করে বুঝো, আর এইটার উপরে বড় বড় অঙ্ক হয়। হ্যাঁ, তাহলে প্রাথমিক রোধটা কী ছিল? ক্যাপিটাল আর। প্রাথমিক রোধটা আমাদের এখানে দেখো ক্যাপিটাল আর, অন্তিম রোধ কত? আর ড্যাশ। আর ড্যাশ মানে ওইটি বার করবো, দৈর্ঘ্য হচ্ছে এল, আর এখানে হচ্ছে অন্তিম দৈর্ঘ্য এল ড্যাশ মানে হচ্ছে L/2। L/2 কেন করছি না বলেছে প্রাথমিক দৈর্ঘ্যের অর্ধেক, আর ক্ষেত্রফল প্রাথমিকে এ ধরলে এটা এ ড্যাশ সমান হচ্ছে 2a। মনে রাখবে দৈর্ঘ্য যত বাড়ে তত ক্ষেত্রফল কমে, আর দৈর্ঘ্য যত কমবে ক্ষেত্রফল তত বাড়বে। এ দ্বিগুণ হারে কমেছে বলে দ্বিগুণ হারে বেড়েছে। এই যদি 3 হতো এখানে 3 হতো, তাহলে L/3 হলে 3a হতো, কারণ আলটিমেট এল ড্যাশ আর এ ড্যাশের গুণ যেন কী হয়? এলে আসে। এখানেও ঠিক একইভাবে আয়তন বিটা কী হবে? এলে আসবে। তাহলে আমরা ওহমের সূত্র থেকে জানি আর সমান রো ইন্টু এল বাই এ, তাহলে আর এখানে আর ড্যাশ সমান রো ইন্টু এল বাই এ ড্যাশ। রোটা কেন সেম না একই উপাদানে ধরে নিয়েছি, তারপর অনুপাত করেছি, তাহলে R/4। তাহলে প্রাথমিক রোধের কত গুণ হবে? রোধটা 1/4 গুণ হবে। 2.8 পর 2.9 হবে, 2.7 দেওয়া আছে। 2.9 আছে যে রোধের গাউসীয় একক, মনে রাখবে গাউসীয় একক কথার মধ্যে সিজিএস একক। রোধের গাউসীয় একক ব্র্যাকেটে লিখবে সিজিএস একক।
আর এই সিজিএস একক কী হবে, স্ট্যাট ওহম। স্ট্যাট ওহম ইংরাজিতে লিখলাম, বাংলায় স্ট্যাট ওহম লিখতে পারো। আর যদি এটাকে বলা হয় যে এসআই যদি বলতো তাহলে তখন কী হতো, ওহম। আর ওহমের চিহ্ন কী হয়, এরকম। ঠিক আছে, তাহলে 2.9 হয়ে গেল। এরপরে হচ্ছে 2.10। 2.10-এ বলা আছে যে নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে কী ব্যবহার করা। মন্দকের কাজ কি, নিউট্রনের কণাকে স্লো করা অর্থাৎ মন্দক করা। এখানে মন্দক হিসাবে D2O অর্থাৎ ডয়টেরিয়াম, যেটা ভারী জল বলা হয়, ডয়টেরিয়াম বা ভারী জল বলা হয়, বা গ্রাফাইটকে ইউজ করা হয়। এই দুটোই উত্তর হবে, ডয়টেরিয়াম বা ভারী জল আর তার সাথে গ্রাফাইট। 2.10 পর বাম স্তম্ভ ডান স্তম্ভ বলা আছে, তাহলে বাম স্তম্ভ আর ডান স্তম্ভর 1-এর কোনটা হবে, 2-এর কোনটা হবে, 3-এ আর 4-এ। ভালো করে দেখে নাও। দেখো 1-এ আছে ভিনিগার। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অর্থাৎ আমাদের ভিনিগারটা অ্যাসিটিক অ্যাসিড, কারণ অ্যাসিটিক অ্যাসিড 5 থেকে 6% দ্রবণকে ভিনিগার বলা হয়। তো এখানে অপশান হবে 1-এ C-এরটা। আচ্ছা 2-এ ফল পাকানো কি হয়, ইথিলিন, তাহলে ইথিলিন হচ্ছে এরটা উত্তর হবে। আচ্ছা তারপরে কি আছে, ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারে কি ইউজ করা হয়, তা ক্যালোরিমিটারে কপার ইউজ করা হয়, Cu ক্যালোরিমিটারে। তাহলে এটা হবে Cu, মানে হচ্ছে C-এরটা না D-এরটা, হচ্ছে D-এরটা। আর অ্যামালগাম, অ্যামালগামে Ag থাকে অর্থাৎ B-এরটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ক্যালোরিমিটার হচ্ছে Cu আর অ্যামালগাম হচ্ছে Ag। তাহলে এইটি 1-এ C, 2-এর A, 3-এ D আর 4-এর B। 2.11 হয়ে গেল। 2.12 উত্তরের পর 2.12-তে বলা আছে যে সত্য মিথ্যা, কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে চালিত হয়। মনে রাখবে যে অ্যানায়ন কি হয়, অ্যানায়নে জারণ দেখা যায়, আর কেটায়নে কি হয়, কেটায়নে বিজারণ হয়। এর পেছনে কারণ হচ্ছে কেটায়ন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন কি করে, গ্রহণ করে, আর অ্যানায়ন ইলেকট্রন কি করে, ইলেকট্রন বর্জন করে। তাহলে এখানে বলেছে কখনো কখনো অ্যানায়নে জারিত হয় না বলেছে, আর অ্যানায়ন তো জারিত হয়। তাহলে এক্সপ্লেনেশনটা যেটা দিয়েছে স্টেটমেন্টটা, তাহলে সেটা কি হবে, স্টেটমেন্টটা হবে মিথ্যা। তাহলে 2.12 এটা হবে মিথ্যা। 2.13-তে অ্যানোড মাড বলেছে। দেখো অ্যানোড মাড, মাড মানে কাদা। এখানে তড়িৎ বিশোধন যখন হয় তখন তড়িৎ বিশোধনের ক্ষেত্রে দু ধরনের তড়িতার ইউজ করা হয়, একটা অবিশুদ্ধ কপারের তড়িতার, একটা বিশুদ্ধ। আর অবিশুদ্ধ কপারের তারে মানে কপার যে দাঁড়টা হয় সেখানে বলা হয় যে কপার বিশোধনে অ্যানোডে যে মূল্যবান ধাতুগুলি কাদার মতো, মূল্যবান ধাতুগুলি কাদার মতো থকথকে অবস্থায় থলিতে জমা হয় তাকে অ্যানোড মাড বলে। লিখে রাখতে পারো, এটা শর্টে বললাম, লঙ্গে অনেক বড় লেখা যায়। তাই 1 নম্বরে যেহেতু সেটা লিখতে পারে কপার বিশোধনে অ্যানোডে যে মূল্যবান ধাতুগুলি কাদার মতো থকথকে অবস্থায় থলিতে জমা থাকে তাকে অ্যানোড বলা হয়। এবং অ্যানোড মাডে আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে মূল্যবান ধাতুগুলো কী কী হয়, Ag, Au আর Pd, অর্থাৎ রূপো, সোনা এবং প্লাটিনাম, এইগুলো হচ্ছে মূল্যবান ধাতু হিসাবে ধরা হয়। তাহলে Ag, Au আর Pd। এরপরে কোশ্চেন হচ্ছে যে অ্যানোড মাডের পর অথবা দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণে, অথবা দিয়ে কি বলেছে দেখো, বলছে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে HCl মেশানো হয় না কারণ হচ্ছে HCl তড়িৎ বিশ্লেষণে ব্যাঘাত ঘটায় বা অসুবিধা সৃষ্টি করে। তড়িৎ বিশ্লেষণে অসুবিধা বা ব্যাঘাত ঘটায়। এছাড়া ক্লোরিন গ্যাস নির্গত হয়। এক লাইনে এটাই উত্তর 1 নম্বরের জন্য। HCl তড়িৎ বিশ্লেষণ ব্যাঘাত ঘটায় এবং এছাড়া ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় বা নির্গত হয়। এরপরে কোশ্চেন আছে 2.14, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কী হবে। দেখো লেড নাইট্রেটে মানে এটা হচ্ছে তোমার 2.14-এর
2.14 লেড নাইট্রেটের জ্বলিতকণ মানে PbNO3 তার হোল টু, হ্যাঁ, বা PbNO3 হোল টু কেন হবে PbNO3 এর সাথে কি হচ্ছে H2S এর চালনা করছি, তাহলে উৎপন্ন হবে কি PbS প্লাস HNO3, আর এখানে 2HNO3 আর PbNO3 তার হোল টু হয়। তাহলে এখানটায় আমরা যদি করি তাহলে এখানটাতে PbNO3 হলো 2NO3 হচ্ছে নাইট্রোজেন 2টো অক্সিজেন 6টা, আর এখানে 2PbS আসবে, হ্যাঁ 2PbS হলে 2PbNO3 হবে, ব্যাস এটা হচ্ছে ব্যালেন্স। 2PbNO3 তার হোল টু প্লাস H2S সমান হচ্ছে 2PbS প্লাস HNO3। আর যদি ব্যালেন্স না করো তাহলে PbNO3 প্লাস H2S করে এরকমভাবে ব্যালেন্স করতে পারো, ঠিক আছে। মানে অরিজিনালি ব্যাপারটা হচ্ছে এরকম হয়, PbNO3 তার হোল টু প্লাস H2। এখানে PbS যেটা হলো সেটা হচ্ছে লেড সালফাইড, আর এটা একটা অধক্ষে পড়ে এবং কালার কী হয় কালো, এর কালার কী হয় কালো, ঠিক আছে। তাহলে 2.14 হচ্ছে লেড সালফাইড উৎপন্ন হবে যেটা হচ্ছে PbS, এত ব্যালেন্স করা তোমার দরকার নয়, এখানে শুধু PbS দেখাবে, এটা হচ্ছে লেড সালফাইড, আর কালার কী হয় কালো। 2.14 এর পর দেখো 2.15 লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য কী, দেখো লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া যদি বলা হয় তাহলে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী হয় আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়, এটা একটা পার্থক্য, মেন পার্থক্য হিসাবে ধরা যেতে পারে। 1.5 এর অথবাতে, এরপর অথবাতে কি কোশ্চেন আছে দেখো, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে, তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর উপর নাইট্রোজেনের বিক্রিয়ায় Mg3N2 অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়, কি হয় ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ব্যাস এটা হচ্ছে। এরপরে কি কোশ্চেন আছে, এরপরে আছে 2.16 বলা আছে বায়ুতে কপার রেখে দিলে কিছুদিন পরে কপার সবুজ হয়ে যায় কেন, না কপারের এখানে বিক্রিয়া হয়, হ্যাঁ অক্সিজেন ও জলীয়বাষ্পের উপস্থিতিতে, আর জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে কপার এখানে সবুজ হয় এবং কপার কার্বনেট অর্থাৎ CO3 উৎপন্ন করে, এটা তোমার লং কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা 2.17 আছে, 2.17-এ কী আছে, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি, তাহলে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি হচ্ছে ইউরিয়া, আর ইউরিয়ার সংকেত কী হয় CONH2 তার হোল টু। তারপরে এর অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, এর অথবা দিয়ে আছে যে বন্ডিং আছে CH3 সিঙ্গেল বন্ড, C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, আর এখানটা আছে, তো এটা কি নাম হবে, দেখো CO মূলক যদি থাকে, এই যে এই বডিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসিটোনের বডি, আর মানে কিটোনের বডি, আর কিটোনের বডি হওয়ার জন্য CH3 হলে এর নাম হয় 2-প্রোপানন, মনে রাখবে এটা 2-প্রোপানন কেন হয়, কার্বনের অনুসারে নাম হয়, তাহলে এখানে কার্বন 1 আছে, এখানে কার্বন 2 আছে, এখানে কার্বন 3 আছে, আর 2-এ কিটোন মূলকটা আছে, ওই জন্য 2-প্রোপানন বলা হয়। আর একে যদি শুধু প্রোপানন বলো তাও চলবে, কিন্তু যেহেতু তোমার বন্ডিং ভেঙে দিয়েছে তাহলে সেখানে 2-প্রোপানন বলাটাই সবচেয়ে বেস্ট হয়। আর এছাড়া তুমি একে অ্যাসিটোন হিসাবেও বলতে পারো, এটা হচ্ছে সাধারণ নাম অ্যাসিটোন। 2.17-এর পর 2.18 অর্থাৎ এইটি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। তা 2.18-এ বলা আছে সিএনজির প্রধান উপাদান কী, তাহলে সিএনজির প্রধান উপাদান কী হবে, না সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস এবং 95% থাকে, আর সংকেত কী হয় CH4, মনে রাখবে সিএনজির পুরো নাম কি না কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর একটা মনে রাখবি যে এলপিজির পুরো নাম কি, এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজিতে কি থাকে বিউটেন গ্যাস, আর বিউটেনে হচ্ছে C4H10, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি পেজ নাম্বার কত করালাম, পেজ নাম্বার 112 অর্থাৎ 100 বার। আর এই যে পেজটা করালাম এই পেজটাকে তোমরা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্টে এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, এই পিডিএফটাও দেখে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এটা পাঠাবে যদি তাদের প্রয়োজন হয়। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।